আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বরগুনা জেলার বাবনা থানা একজন কৃতি সন্তান, যিনি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর স্থানীয় সরকার অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। তো আজকে আমরা তার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে জিজ্ঞেস করবো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। দৈনিক তৃতীয় মাত্রা এবং আরবি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, আমরা জানি যে আপনি সরকারের একটা গুরুত্বপূর্ণ বিভাগে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন এবং বর্তমানেও আপনি এমআরটি লাইট 06 প্রজেক্টে কনসালটেন্ট হিসেবে আছেন এবং জাপানিদের সাথে আপনি কাজ করতেছেন। তো আসলে কেমন লাগে আপনার চাকরি জীবনটা? আমার চাকরি জীবন ভালোই ছিল এবং সুন্দর ঝঞ্ঝাবিহীন ভাবে আমি কাটিয়ে দিয়ে আসছি। সরকারি চাকরি করেছি আমি 36 বছর। শুরু করেছিলাম 1978 সালে। জাস্ট আমি গ্রাজুয়েশন হয়েছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং এ বুয়েট থেকে। এর পরপরই আমি কিছুদিন 8-9 মাস প্রাইভেট জব, দ্যাট ইজ ফার্মে জব করার পর সরকারি চাকরিতে যোগদান করি 1979 সালে। তখন ছিল মহকুমা সাব ডিভিশন। সেই সাব ডিভিশনে সহকারী প্রকৌশলী হিসাবে এই যে এলজিডি, এর এলজিডির পূর্ব নাম ছিল অস্ট্রোগ্রাম উইং। সেখানে সাব ডিভিশনে একটা পোস্ট ছিল স্টিম ইঞ্জিনিয়ার, সেই পদে আমি জালুঘাড়ি সাব ডিভিশনে 1979 সনের জুলাইতে যোগদান করেছিলাম। সেখান থেকে শুরু করে 36 বছর পর সরকারি চাকরি করার পর আমি জুন 2014-তে অবসর গ্রহণ করি। এরপর আমার প্রাইভেট চাকরি শুরু হয় 2016 সাল হতে। সেখানেও আমি আমার বন্ধুদের ফার্মে, প্রাইভেট ফার্মে কিছুদিন ছিলাম। এরপর আনোয়ার ল্যান্ডমার্ক, সবাই নাম জানেন, সেখানের একটা উইংয়ে আমি সিও হিসাবে ছিলাম কিছুদিন। এরপরই এই মেট্রো রেলের যেটা লাইন 6 চলমান, উত্তরা টু মতিঝিল, পরে কমলাপুর এক্সটেনশন হচ্ছে, এই প্রকল্পে ডিডিসির হয়ে ডিজাইন ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট এর ফার্মের প্রতিনিধি হিসেবে জাপানিদের সঙ্গে আমি দীর্ঘ 7 বছর যাবৎ কর্মরত আছি। ধন্যবাদ আপনাকে। তো আপনি আসলে একটা পার্মানেন্ট চাকরি করতেন, তো এখন বর্তমানে আসলে একটা অস্থায়ী প্রজেক্টের জব। তো আসলে কেমন পার্থক্য বা আপনি মনে করেন যে এখানে ওই চাকরি আর এই চাকরি? এটা তো স্বাভাবিক, দুই জীবন, দুইটা পার্ট। একটা হলো সরকারি চাকরি আর এটা হলো প্রাইভেট চাকরি। তো সরকারি চাকরিতে যেখানেও আমার একটু বলার আছে, সেখানেও আমি অনেক স্তরে লেভেলে চাকরি করেছি। প্রথম সহকারী প্রকৌশলী হিসেবে 1978 বলতে পারেন ঢুকেছি। এরপর গভর্নমেন্ট চাকরিতে আমি প্রায় 10-12 বছর পর আমি নির্বাহী প্রকৌশলী হই এবং উপজেলা লেভেলে আমি চাকরি করেছি। সাব ডিভিশনের পর 1982 সনে যে সাহেব সরকারের সময় যে ডিসেন্ট্রালাইজেশন হয়েছিল, সেই সময় হতেই আমি মানোন্বিত থানায় মেহেন্দিগঞ্জ প্রথমে, তারপর আগলঝরা বরিশালের বাবুগঞ্জ এবং সর্বশেষে আমি সাভারে উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলাম। এখানে আসলে একটা বড় মন্ত্রণালয় বা আমরা যেটা বলি অধিদপ্তরে কাজ করছেন। এরপরে আপনি এখান থেকেও তো আপনার অবস্থান নিতে হবে একটা নির্দিষ্ট সময়। আসলে আপনার পরিকল্পনা, এরপরে কি পরিকল্পনা? আমার সরকারি চাকরিতে টিকতে এটা যে আমি দেশের 60-70% মানুষ এখনো গ্রামে বসবাস করে। এই 70% মানুষের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমি আমার দীর্ঘ সময়কাল
যেতে পারছি এবং সেখানে একটা অভিজ্ঞতা অর্জন করেছি। এরপর যখন রিটায়ার্ড লাইফে আসলাম, সেখানেও আমি কর্মহীনভাবে থাকতে ভালো লাগতো না। এরপরে আমি যখন মেট্রো রেলে সুযোগ পেলাম ডিডিসির মাধ্যমে, সেখানে আমার এই প্রকল্প আমাদের বাংলাদেশে নতুন, এই ধরনের প্রকল্প বাংলাদেশে কখনো হয়নি। সেখানে এসেও আমি বেশ একটা অভিজ্ঞতা হয়েছে এবং এখানে জাপানিদের সঙ্গে কাজ করে আমার অনেক বাহ্যিক শিক্ষা পেয়েছি, পরিবেশগত, টেকনিক্যাল এবং আচার আচরণের যে কত সুন্দর হতে পারে মানবিক দিকটা, সেটা এই প্রকল্পে এসে আমি এটা অনুভব করছি এবং আমি অনেক কিছু শিখেছি। এখানেও ভালো লাগছে। এখানে আমি প্রায় বাংলাদেশি প্রায় 300 ইঞ্জিনিয়ার ছিল এই প্রকল্পে জড়িত। তাদেরকে মোটিভেশন, তাদেরকে তাদের জব মোবিলাইজেশন, ডিমোবিলাইজেশন এবং বিদেশিদের সঙ্গে এবং প্রকল্প পরিচালকের অফিসের সঙ্গে যে একটা সমন্বয় সাধন দরকার, সেটা ছিল আমার মেইন দায়িত্ব এবং সেটা করেও আমি স্যাটিসফ্যাকশন। এবং সেখানেও আমি আমার টিম লিডার ফুজিতামি সান, জাপানি ভদ্রলোক, তার প্রশংসা পেয়েছি এবং এখন পর্যন্ত আমি এই মেট্রো রেলের সঙ্গে জড়িত আছি এবং এই প্রকল্প হয়তো 2026-এ শেষ হয়ে যাবে। সে পর্যন্ত হয়তো এখানে থাকতে হবে তাদের অনুরোধে। এখানেও আমার খুব ভালো লাগছে এবং এখানেও আমার সময় কাটছে। এটাও একটা শিক্ষণীয় প্রকল্প বলে আমি মনে করি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখান থেকে আসলে আপনি অবসরের পরে কি করতে চান? এই তো অবসরেই আছি, কিন্তু এটা তো আল্লাহর রহমতে আমি একটা জব পেয়ে গেছি, এটা আল্লাহর কাছে প্রশংসা করি। জবটা আছে এটাতে বলতে আপনার এখান থেকে অবসর যাবো না, যাবো। আপনার কোনো পরিকল্পনা না, আমার এরকম আমি ও ধরনের কোনো স্পেসিফিক বড় কোনো পরিকল্পনা নেই। যদি কোনোখানে সময় বা সুযোগ পাই, সমাজ সেবা কিভাবে করা যায় দেশের এবং বাংলাদেশের মানুষের জন্য যদি কিছু করা যায় আমার সাধ্যে, সেটা আমি করব। এবং সেখানে আমি দেশের সাধারণ মানুষের কারণে আমি গ্রাম থেকে এসেছি, গ্রামের সাধারণ মানুষের সুখ দুঃখে তাদের কাছে যাওয়া যায়, সে চেষ্টা আমার 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 সেই ধরনের একটা ইচ্ছা আছে। না, আমি বাকি ব্যক্তিগত জীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে আমি একটু যেটা বলবো, বিএনপি রাজনীতির সঙ্গে আমি আমার রিটায়ার্ড লাইফের পর আমি কিছুটা জড়িত আছি এবং সেটা ব্যক্তিকে পছন্দের জন্য। এই বিএনপির প্রতিষ্ঠাতা ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার একজন আদর্শের মানুষ। ওনাকে আমার ভালো লাগে দুটি কারণ। একটা হলো তার দেশপ্রেম এবং তার সততা। আমি চাকরি জীবন হতেই 1975 সনে উনি দেশে সামরিক প্রধান হিসেবে আসেন। তখন হতে আমি যখন পাশ করি 1978 সনে, তখন হতেই আমার সরকারি চাকরি শুরু। তখন হতেই ওনাকে আমি দেখছি। ওনার সময় আমি অনেক সরকারি কাজও করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য খাল খনন প্রকল্প। সেখানে আমি জালকাঠি মহকুমায়, আমার এখনো মনে পড়ে, জালকাঠি মহকুমায় ধানসিঁড়ি খাল খনন হয়েছিল। এই খাল খননে আমার মনে হয় বাংলাদেশের শ্রেষ্ঠ খাল খননের বড় একটা প্রকল্প। এখানে গোল্ড মেডেলও আমরা অর্জন করেছিলাম। জিয়া রহমান সাহেবের সঙ্গে তখন কয়েকবার দেখা হয়েছিল এবং তার পরিশ্রম, তার নিষ্ঠা এবং তার একাগ্রতা দেখে আমি মুগ্ধ হয়েছি। তাহলে বোঝা গেল যে আসলে বিএনপির আদর্শ
বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নীতি ছিল সেটা আপনার খুবই পছন্দ ছিল। তো ভবিষ্যতে কি আপনি রাজনীতিতে নিজেকে পুরোপুরি সম্পৃক্ত করতে চান? না না, সম্পৃক্ত ওভাবে আমি করতে প্রস্তুত নই এখন। তবে যদি সুযোগ আসে, যদি বিএনপি পরবর্তীতে যারা আসছেন, বেগম খালেদা জিয়া, ওনার সময় অনেক জব করেছি, ওনাকেও দেখেছি ভালো। এর পরবর্তীতে তো আর বিএনপি আসে নাই। তবে বিএনপির প্রতি একটা সফট কর্নার বা বিএনপির প্রতি একটা দুর্বলতা এটা থাকা স্বাভাবিক। কিন্তু সেজন্য বিএনপির এই যে অপকর্ম, অনেক ছেলেপেলে সমাজে দেখা যায় চাঁদাবাজি করে, তারপর মিথ্যে কথা বলে, বা দলীয় 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 প্রোপাগান্ডা, এগুলো ঠিক না। সুতরাং বিএনপির প্রতি আমার দুর্বলতা আছে, এবং বিএনপিকে যাতে আরো ভালো প্রতিষ্ঠিত করা যায় এবং তাদেরকে মোটিভেট করা যায় ভালোর দিকে, সে ধরনের একটা ইচ্ছা আছে আমার। আমরা বলতে পারছি যে আপনি বিএনপিকে আসলে অনেক ভালোবাসেন এবং জন্য তাদের প্রতি আপনার অনেক সুপরামর্শ আপনি দিতে চান, এবং তারা ভালোভাবে তাদের দল পরিচালিত হয়, এই জন্য আপনি তাদেরকে একটা পরামর্শ দিতেছেন। এটা তো আপনি তো আসলে একজন কর্মব্যস্ত মানুষ, তো সেক্ষেত্রে আপনি এই এত কর্মব্যস্ততার ভিতরে পরিবারকে আপনি কতটুকু সময় দিতে পারতেছেন? এটাও ভালো কথা। আমার পরিবার সম্পর্কেও কিছু বলতে চাই যে আমার দুটি মেয়ে, আমার কোনো ছেলে সন্তান নেই। দুইজন মেয়ের জন্যই আমি গর্বিত। দুজনেই সুশিক্ষিত, এবং তারাও 2007-08 হতেই তারা বিদেশে। বিয়ের পর বড়জন আমার যে জামাতা, তিনি আমেরিকায় লেখাপড়া করেছেন, সেখানে পার্ডু ইউনিভার্সিটি শিক্ষক ছিলেন, পরবর্তীতে অস্ট্রেলিয়া এখন আছেন। এই নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির এখন প্রফেসর ন্যানো টেকনোলজি। আমি তার জন্য গর্ববোধ করি, এবং আমার মেয়েও উচ্চশিক্ষিত, কম্পিউটার সায়েন্সের ডিগ্রি আছে। তিনি একটা কোম্পানির সঙ্গে জড়িত, একজন ডাইরেক্টর। আর ছোট মেয়ে খুবই মেধাবী ছিল, আপনারা ভালো জানেন, রাজু কলেজ অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, পরবর্তী বিকিরণেসায় রাজু ফার্স্ট হতো, বিকিরণেসায় সে ভালো রেজাল্ট করেছিল, এবং সে স্কলারশিপে কানাডায় টরন্টো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সে এখন ওখানেই আছেন, ওখানে বসবাস করেন। তার হাজবেন্ডও একজন বড় শিক্ষিত, সেও ফিনান্সে একটা কোম্পানির বড় ফিনান্সিয়াল অফিসার, ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে, বাংলাদেশি। তারা কানাডায় টরন্টোতে বসবাস করে। সুতরাং আমি আর আমার গিন্নি বা আমার ওয়াইফ, তারা এই দেশে থাকি। দুজনেই আমরা উত্তরায় বসবাস করি। এই জন্য এই চাকরি জীবনের সঙ্গে বা আমার সমস্ত লাইফে আমি আমার রুটকে আমি ভুলিনি, আমার গ্রামকে আমি ভুলিনি। আমি প্রায়শই মাঝে মাঝে বছরে 2-3 বার করে আমি বামনায় যাই। আসলে দেখছি যে আপনি একজন সফল, যেমনি সরকারের কাছে আপনি তার একজন সফল আমলা বা একজন কর্মকর্তা ছিলেন, তো আপনি আসলে পরিবারে আপনার ছেলে মেয়েদের কাছে একজন সফল বাবা দেখলাম। তো সেক্ষেত্রে আপনি তো বামনার সন্তান, বামনায় আপনি অনেক কিছু করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে আমরা আশা করি। তো বামনার মানুষের উদ্দেশ্যে যদি আপনি দুইটি কথা বলতেন। বামনা আমার জন্মস্থান, বামনা আমার প্রাণ, বামনা আমার কি বলবো জন্ম, এবং বামনাই আমার মরণ, এটাই আমি প্রথম আশা করি। বামনা, আমি একজন কৃষকের, একজন গ্রাম মাতুব্বর কৃষকের ছেলে। সেখান থেকে আমি উঠে এসেছি। বামনা স্কুল থেকে আমি 1970 সনে চাকরি লেটার সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি। সুতরাং বামনা আমার ছোট জীবন কেটেছে।
ভাবনাকে আমি কোনোদিন ভুলি নাই, ভুলবো না। আমাদের অতিথি ছিল জনাব ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে জনাব শহীদ ইঞ্জিনিয়ার সাহেব বাংলার একজন কৃতি সন্তান, এবং তিনি তার যতটুকু তার হাতে ছিল সে বাংলার মানুষের জন্য অনেক করেছে, এবং ভবিষ্যতেও তার করার অনেক ইচ্ছা বা আগ্রহ আছে। তো আমরা সেক্ষেত্রে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবো জনাব শহীদুল ইসলাম স্যারের সাথে। যোগ্যতার সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য, যেহেতু শহীদ বাংলার উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন এবং ভবিষ্যতেও তার সে পরিকল্পনা আছে। যতদিন তার হাতে ক্ষমতা আছে, সে ক্ষমতার বলে ইনশাল্লাহ সে বাংলা মানুষ বা বাংলা জনপদ বলেন যে সে উন্নয়নের জন্য সামনের দিকে অগ্রসর হবে, এই আশীর্বাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।